আরো সামনে চমক দেখবেন, লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের মিছিল ঢাকা শহরে দেখবেন। মানুষ জেগে উঠবে, আর মানুষ যখন জেগে উঠবে তখন তারা দরজা পাবে না, দরজা খুঁজে পাবে না, পালানোর পাবে না। এই দখলদারিত্ব থেকে এদেরকে বাংলার মানুষই বিদায় করবে, বিতাড়িত করবে, এবং এদের বিচার বাংলার মাটিতে হবে। এদেরকে ছাড় দেওয়া হবে না। এরা যাতে কোনো বিমানবন্দর ইউজ না করতে পারে। এখন কিন্তু পাহারা দিচ্ছে মানুষ, লুকিয়ে লুকিয়ে পাহারা দিচ্ছে প্রত্যেকটি বিমানবন্দর, প্রত্যেকটি নৌবন্দর, নৌপথ, প্রত্যেকটি স্থল বন্দর পাহারা দিচ্ছে, কোন দিকে যাতে কোনো দিকে তারা যাতে না যেতে পারে, দেশ থেকে না পালাতে পারে। ইনশাআল্লাহ সসম্মানে জাতির পিতার সেই সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলার মানুষের আশা ভরসার প্রতীক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবেন, এবং দেশবাসী কিন্তু চাচ্ছে। এবং আমি মনে করি উনি বাংলাদেশে যেদিন নামবেন 10 কোটি লোক এয়ারপোর্টে যাবে, বিমানবন্দরে যাবে। 111-এ তার চেষ্টা করেছিল, আমার সৌভাগ্য হয়েছিল, আমি 111-এর নেত্রীর পাশেই ছিলাম। ওনাকে যখন বিমানবন্দর থেকে প্রথমে ব্রিটিশ এয়ারওয়েজ ফেরত দিল, তখন থেকে শুরু করে পরবর্তী সময় উনি যখন গেলেন, উনাকে বারবার বাংলাদেশ থেকে সিগন্যাল দেওয়া হয়েছিল নট টু গো টু বাংলাদেশ, উনাকে অ্যারেস্ট করা হবে, উনাকে মেরে ফেলা হবে। উনি বলেছেন আমি বঙ্গবন্ধুর কন্যা, মেরে ফেললো আমি বাংলাদেশে আসবো। উনি গিয়েছেন এবং বলেছেন ইনশাল্লাহ আমি আমার মাতৃভূমিতে পা দিয়েছি, আসলাম আসলাম আসলাম। বিমানবন্দরে নেমে উনাকে গ্রেপ্তার করেছে, উনি দীর্ঘদিন জেল কাটেছেন। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, এদেশের মানুষের বাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করে শেষমেশ উনি ক্ষমতায় এসে আওয়ামী লীগকে আবারও নিয়ে এসেছেন। উনি আওয়ামী লীগকে 96 সালে প্রথমবার, 2008 সালে দ্বিতীয়বার, থেকে 3 টাইম, চতুর্থ টাইম উনি আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছেন। একজন রাষ্ট্রপ্রধান বা একজন দলীয় প্রধান, একজন নেতার পক্ষে 4বার তার দলকে ক্ষমতায় নিয়ে আসা, এটা অত্যন্ত গৌরবের বিষয়। আমি এই দলের একজন নগণ্য কর্মী হিসাবে, এই একটি আঞ্চলিক কর্মী হিসাবে আমি গৌরবান্বিত যে আওয়ামী লীগের একজন কর্মী, আমি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার একজন নগণ্য কর্মী হিসাবে আমি গৌরবান্বিত। এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। আমি বিশ্বাস করি শেখ হাসিনা এই বাংলাদেশের প্রকৃত নেতৃত্ব। আমি বিশ্বাস করি উনার যে ডায়নামিজম, উনার যে এদেশের মানুষের প্রতি উনার যে কমিটমেন্ট, উনি যে মানুষের প্রতি যে ভালোবাসা, উনি গতকালকেও, আমি একটা কথা বলতে চাই, নেপালে যে ঘটনা ঘটেছে, এরপরে যে আমার বাংলাদেশের আমার ভাই বোন আটকা পড়েছে, ছাত্ররা আটকা পড়েছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি বিভিন্ন বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দের কাছে ইতিমধ্যেই অনুরোধ করেছেন যে আমার বাংলাদেশের মানুষদেরকে তোমরা উদ্ধার করে সসম্মানে তাদেরকে দেশে ফিরিয়ে দাও। একটি মানুষের কতটুকু হৃদয়ের দেশপ্রেম থাকলে, কতটুকু মানুষের প্রতি ভালোবাসা থাকলে উনি এটা করতে পারেন, যে উনাকে দেশ থেকে বিতাড়িত করার পরেও এই দেশের মানুষের প্রতি, এই অঞ্চলের মানুষের প্রতি, এই রাষ্ট্রের মানুষের প্রতি, আমাদের ছাত্র সমাজ, যুব সমাজের প্রতি উনার যে ভালোবাসা, আমি গর্বিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে। আমার বাংলাদেশের মানুষ। আপনার কথায় একটা তথ্য আমরা পেয়েছি, একটু আলাপ করে নিই বিষয়টা নিয়ে, যে লন্ডনে জামাতের প্রতিষ্ঠাতা এই ভিসি, এটা আমরা একেবারেই এই তথ্যটা একেবারেই জানি না, একটু বলেন তো উনি কি করতেন সেখানে? উনি যখন লেখাপড়া করতে এসেছিলেন তখন কিন্তু এখানে জামাত ইসলাম, এখানে তারা বিভিন্ন নামে, জামাত তো শুনেন, জামাতের যে জন্মই আমার আজন্ম পাপ, একটা কথা। জামাত বিভিন্ন সময় গোলাম আজম সাহেব ছিলেন, উনি কিন্তু জামাতকে প্রথমে অর্গানাইজ করেছেন বিভিন্ন নামে, ইসলামিক ফোরাম ইউরোপ, দাওয়াতুল ইসলাম, অমুক ইসলাম, তমুক ইসলাম, এইটা করে। কিন্তু পরবর্তী সময় যখন বিভিন্ন ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আসলো, রুকন এবং তাদের যারা কর্মীরা আসলো, সেই উনি আসার পরে সেটাকে তারা জামাত ইসলামের নামে তারা একটি সংগঠন করলো, যেটা বাংলাদেশ জামাত ইসলাম। এবং তখন এইগুলা থেকে সব বেসিক্যালি তারা শব্দ, মানে তারা অন্য নামেই ছিল এখানে। পরবর্তী জামাত ইসলামের প্রতিষ্ঠাতা এই বর্তমান বিসি নিয়াজ মোহাম্মদ। ডাকসুর ইলেকশনের কিছু খবর এখন বেরোচ্ছে, কিন্তু বেরোচ্ছে হচ্ছে এই যে ভিপি ক্যান্ডিডেট যারা ছিল, ভিপি ক্যান্ডিডেট যারা ছিল, ওই ভিপি ক্যান্ডিডেটরা যাতে ইলেকশনে থাকে, ওরা যাতে ভোটটা ভাগ করে, এর জন্য প্রতিটা ভিপি ক্যান্ডিডেটকে, ছাত্রদল ছাড়া আর সব ভিপি ক্যান্ডিডেটকে কিন্তু
বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছে। আমি ইয়ে থেকে। আমি আমি সম্মানিত দর্শক মন্ডলীকে বলতে চাই, তারা 100 কোটি টাকার উপরে খরচ করেছে। এই মুহূর্তে বাংলাদেশের যতগুলা ব্যাংক দখল করেছে সব জামাত ইসলাম করেছে, শিবির করেছে। এইটা হলো কারণটা হলো যে তারা কিন্তু টেম্পু স্ট্যান্ড দখল করে নাই, বাস স্ট্যান্ড করে নাই, তারা কিন্তু জায়গা দখল করতে যায় নাই নির্বুদ্ধর মতো। এগুলা হলো নির্বুদ্ধ পার্টি যারা, তাদের কাজ। কিন্তু তারা করেছে ব্যাংক দখল। যতগুলা ব্যাংক তারা দখল করে, এই ব্যাংক থেকে তারা টাকাগুলা নিয়ে এনজিওর মাধ্যমে, যতগুলা এনজিও তাদের লোকজন বিদেশি টাকা এনে তারা কিন্তু কাজ করছে। এবং তাদের হসপিটাল গুলা, বিভিন্ন বড় বড় হসপিটাল, এইগুলা তাদের কন্ট্রোলে, তারা কিন্তু এখান থেকে ইনভেস্টমেন্ট নিচ্ছে। এবং আরো বড় বড় বিজনেস হাউস যেগুলা জোর করে তারা একটি বিজনেস হাউস থেকে 65 কোটি টাকা নিয়েছে তারা। এবং একটু অপেক্ষা করতে হবে দেশবাসীকে। আপনারা হয়তো অনেকেই আমার কথাকে বিশ্বাস করতে না পারেন, কিন্তু অপেক্ষা করেন, সবকিছুই ক্লিয়ার হবে। একদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি বলেছিলেন যে এই দেশ জঙ্গিদের হাতে চলে যাবে, কেউ বিশ্বাস করে না, কিন্তু চলেই গিয়েছে। আজকে বিএনপির যারা নেতৃবৃন্দ তারা বলছে যে ছাত্রলীগ ভোট দিয়েছে, ছাত্রলীগ যেতে দেয় না ইউনিভার্সিটি, যেতেই দেয় নাই। এই বিএনপির ছেলেরাই তো আটকাইছে ছাত্রলীগকে। এগুলো তো কারচুপির মাধ্যমে জোর করে মেডিকুলাস ডিজাইন করে তারা করেছে। ছাত্রলীগ যদি বিশ্ববিদ্যালয়ে থাকতো, শিবিরের এই শক্তি ছিল না তারা ছাত্রলীগকে এই অবস্থায় তারা ফেলতে। তারা অতীতে চেষ্টা করে পারে নাই, কিন্তু এখন যে অবস্থা করেছে এই দেশকে জঙ্গিদের হাতে। এবং আমি বিশ্বাস করি যেটা, যে হয়তো আমি জানি না কার পক্ষে যাবে, আগামী নির্বাচন যদি তারা করতে পারে, তারা জোর করে ক্ষমতা দখল করবে। বিএনপির ক্যাপাসিটি নাই, বিএনপির কোনো শক্তি নাই। বিএনপিকে যে কথা বলেছে, তাদের নেতা তারেক রহমান কে বারবার স্লোগান দিচ্ছে, তারেক রহমানের বিরুদ্ধে কি খারাপ স্লোগান মেয়েরা দিচ্ছে, তারপরেও তাদের এই সাহস নাই তারা একটি টু শব্দ করতে। এবং বাংলাদেশের কোন অঞ্চলে তারা করতে পারবে না। জামাত এবং জঙ্গিরা যে অবস্থায় বাংলাদেশে এখন, তাদের কাছে 16,000 অস্ত্র তো আছে, পুলিশের অস্ত্র, এসএসএফ এর অস্ত্র। এবং তারা কিন্তু বাইরে থেকে কয়েকটি জাহাজ এসেছিল না, কয়েকটি জাহাজ এসেছিল, এই জাহাজ দিয়ে তারা স্নাইপার থেকে শুরু করে পাওয়ারফুল AK-47, M16 সব অস্ত্র তারা নিয়ে এসেছে। এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো তারা মহড়া দিয়েছে। এবং এই কারণেই কিন্তু ছাত্রদল, যুবদল সাহস করতে পারে নাই তাদের সামনে টু শব্দ করতে, জাহাঙ্গীরনগরে পারে নাই, এবং ভবিষ্যতেও তারা পারার কোনো সম্ভাবনা নেই। তারা এগুলা তারা পারবে 32 নম্বর ব্যঙ্গে দিতে, যেহেতু আমরা ছিলাম না। তারা 32 নম্বর ব্যঙ্গে দিয়েছে, ইশরাক আপনার বেকু দিয়েছে, তাদের মহিলা নেত্রীরা, পুরুষ নেত্রীরা সবই ছিল। ধানমন্ডির 32 নম্বর তারা ভেঙেছে। 32 নম্বর জাতির পিতার বাড়ি, তাদেরকে বুঝতে হবে এদেশে এই বাড়ির প্রত্যেকটি ইট, পুরা ইট কিন্তু এদেশের মানুষের আত্মার সাথে, হৃদপিণ্ডর সাথে সম্পর্কিত। এই ইটের যে স্পিরিট তারা আগামী দিনে দেখতে পাবে স্ফুলিঙ্গের মতো। আজকে কিন্তু মানুষ নেমে পড়ছে, আজকে মানুষ কিন্তু এত মব জাস্টিস, কোর্টের মধ্যে মব জাস্টিস করছে। এই নির্লজ্জ ইউনূস ক্ষমতায় বসে আমাদের প্রায় হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, আমার বাড়ি 3 বার আক্রমণ করেছে। এরা নির্লজ্জ, এরা গণতন্ত্রের কথা বলে, এবং এরা 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 বলে এই দেশকে তারা শাসন করবে। এদের কোনো অধিকার নেই, এরা অবৈধ, এরা তো অবৈধ। এবং এই বাংলার মাটিতে ইউনূসের বিচার হবে, ইউনূসকে দেশ থেকে পালাতে দেওয়া হবে না। আমি আপনাকে এটা বলতে চাই, তাদের স্লোগান হলো আনমানি লিভ দ্য কান্ট্রি। আমি বিশ্বাস করি, আমি সবাইকে আপনার মাধ্যমে আহ্বান জানাতে চাই, প্রত্যেকটি বিমানবন্দর, স্থলবন্দর, নদী বন্দর, নদীপথ, সবগুলা পথ বন্ধ করে দিতে পারে। ডক্টর ইউনূস তার যারা দূষক, এই এনজিও কর্মী, এই শীর্ষ জঙ্গি যারা, তারা যাতে এই দেশ থেকে পালাতে না পারে। তারা 750 জঙ্গিকে ছেড়ে দিয়েছে, তারা প্রায় 2-3 হাজার খুনের আসামি ছেড়ে দিয়েছে। এদেরকে দিয়ে ঢাকা শহরে আজকে সারা বাংলাদেশে যে খুনগুলা হচ্ছে, আজকে লাশ আর লাশ, বাপের সামনে মেয়েকে দর্শন করা হচ্ছে। গাজীপুরে দেখেন নাই গতকালকে? এটা কোনো সভ্য সমাজের
কোনো পরিচয় বহন করে? নো। এটা তো আমাদের আমরা 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, 3 লক্ষ মা বোন সব্রম দিয়েছে, লাল সবুজের পতাকা এনেছিল। সেই দেশ কি আজকে এই অবস্থায় আছে? নো, নো, এটা কোনো মতে মানতে পারে না। আপনি লন্ডনে আছেন, একটা তথ্য সবার জানার খুব আগ্রহ, আপনি বলতে পারবেন এই যে তারেক রহমান দেশে কেন আসেন না? তার সোর্স অফ ইনকাম, আমাদের তো সবাই কাজ করে খেতে হয়, কেউ কাজ করে, কেউ ব্যবসা করে, নানা কিছু করে। ওনার সোর্স অফ ইনকামটা কি? শুনেন, আমার একটা দুঃখ বাড়ি ভাই, আপনাদের মতো সাংবাদিক, যারা বড় বড় সাংবাদিক, যারা সংবাদকর্মী আছেন, যারা টেলিভিশন মিডিয়া, আপনারা তো এটা জিজ্ঞাসা করা উচিত যে পৃথিবীর সব মানুষের চাকরি আছে, আপনি কি করেন? আপনার পরিবার কিভাবে চলে? 30,000 পাউন্ড মানে স্টার্লিং, মানে পাউন্ড খরচ হয়, বাংলাদেশ টাকা 60-70 লাখ টাকা। এটা কিভাবে? ওনার পরিবারের ইনকাম কি? ইনকাম তো তাদের নেতৃবৃন্দকে জিজ্ঞাসা করা হয়েছিল। খালেদ মহিউদ্দিন দেখলাম শামা ওবায়েদ এবং আরো একজন নেতাকে বলেছে তারা আমতা করতেছে, গোয়েশ্বর রায় বলতে পারতেছে না। তো এরকম এদের তো কোনো লজ্জা নাই। আর ওই যে ফাহাম আব্দুল সালাম, যিনি আপনার এখানে থাকেন, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মেয়ের জামাই, এই ছেলেটা আমি শুনছিলাম যে লেখাপড়া ভালো এবং ডিবেট করতো, কিন্তু এরকম একটি বিয়াদব ছেলে এবং এরকম একটি নির্লজ্জ, সে বলে যে তারেক রহমানকে এখন আপনার তার জীবিকা নির্বাহ কিভাবে করে এটা জিজ্ঞাসা করা এখন কোনো সময় না। সে একজন বিশাল রাজনীতিবিদ, সে দেশের প্রধানমন্ত্রী হতে চায়। তাহলে উনি কি যে উনাকে একজন পাবলিক, আমাকে যে কোনো মানুষ জিজ্ঞাসা করতে পারে যে লন্ডনে আপনি কিভাবে থাকেন, আপনার আর্নিং সোর্স কি, জিজ্ঞাসা করতে পারেন আপনি। আমি বলবো যে আমার আর্নিং সোর্স কি, আমার ট্যাক্স কোথায় আমি দেই, কি করি না করি। আমার স্ত্রী কাজ করে, 3 ছেলে কাজ করে, আমার রেস্টুরেন্ট আছে, আমার আরেকটি ফ্ল্যাট আছে। তো এটা লুকানোর তো কিছু নাই। কেন মানুষ তো আমাকে জিজ্ঞাসা করবে? আমি তো স্থানীয় সরকারের একজন মেয়র ছিলাম, আমাকে জিজ্ঞাসা করতে পারে, আমি রেডি টু আনসার দি কোয়েশ্চন। তো এরা নির্লজ্জ। এবং আমি বিশ্বাস করি যেটা, যে তারেক রহমানের কোনো সাহস নেই। তারেক রহমানের সাহস থাকলে উনি প্রথমেই চলে যেত। উনি মনে করছে এখান থেকেই প্রধানমন্ত্রী হয়ে যাবে। ও যে একটা মূলা দরিয়ে দিয়েছে না, মূলা দিয়েছে ডক্টর ইউনূস এসে লন্ডনে। ইউনূস এবং তার রেজিম বাংলাদেশে কোনো নির্বাচন দিবে না, আর নির্বাচন দেওয়ার তার কোনো অধিকারও নেই। এবং আরেকটি কথা বলতে থাকি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন ইউনূসের আন্ডারে কোনো নির্বাচন বাংলার মানুষ মেনে নিবে না। এবং আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই আপনার মাধ্যমে, যে জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী, উনাকে বাদ দিয়ে ইউনূস কেন, তার আরো বড় কেউ বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারবে না। এটা কেন? এদেশের মানুষ কোনো সময় এটা মানবে না, এদেশের মা বোনরা মানবে না, শ্রমিক জনতা, ছাত্র, যুবক, এই যে তারা কিন্তু বুঝে ফেলছে। তাই আপনার একটি কথা আসতে পারে যে 5ই আগস্টে কেন এই ঘটনা ঘটলো, কেন আমরা দেশ ত্যাগ করলাম? দ্যাট ওয়াজ দ্য মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করে, ষড়যন্ত্র করে বর্তমান মাননীয় নির্বাচিত প্রধানমন্ত্রীকে তারা উৎখাত করেছে, তারা হত্যা করতে চেয়েছিল। নেপালের ঘটনা দেখেন, এখন তো সবার বিশ্বাস হচ্ছে সেই সেম ফর্মুলা তারা ইউজ করেছিল বাংলাদেশে। তারা চেয়েছিল ইউনূস এবং তারেক রহমানরা যেভাবে 21শে আগস্টে তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, আল্লাহ তাআলার ইচ্ছায় উনি বেঁচে গিয়েছেন। এইবারও 5ই আগস্টে গণভবনে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রীকে এই প্যারিসে বসে ডক্টর ইউনূস অর্ডার দিয়েছিল যে উনাকে গণভবনে শেষ করে দিতে হবে। সাথে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা সদ্য শেখ রেহানা আপা। দুইজনকেই, বঙ্গবন্ধুর 2 কন্যাকে 75 সালেও তারা পারে নাই আল্লাহ তাআলার ইচ্ছায়, এবং পরবর্তী সময় চেষ্টা করেছে বারবার 21শে আগস্টে, এইবার 5ই আগস্টে। এটা কিন্তু এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এদেশের মানুষকে, এই দেশকে রক্ষার জন্য, এই পতাকা মানচিত্র রক্ষার জন্যই আল্লাহ তাআলা উনাকে বাঁচিয়ে রেখেছেন, আমি বিশ্বাস করি। এবং দেশবাসী হঠাৎ করে কিন্তু এই শিবিরে দিয়ে ডাকসুতে জিততেছে, কিন্তু এনসিপি নেতারা নিখোঁজ, ওদের কোনো খবর পাওয়া যাচ্ছে না কোনো দিকে। লন্ডনে আমি বলি এনসিপি তো শিবির, ডক্টর ইউনূস তাদের নেতা, জামাতের আমির। হ্যাঁ, জামাতের আমিরের উপরের পোস্ট হইলো, জামাতের আমির ডাক্তার শফিক সাহেবের উপরের পোস্ট হইলো ডক্টর মোহাম্মদ ইউনূস।
তো ডক্টর ইউনূস, ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলাম, এনসিপি সবই তো এক। তো এগুলা আমাদের বয়ের কিছু নাই ইনশাল্লাহ। তবে আমাদের যে ক্ষতি হয়েছে, এই দেশের যে ক্ষতি হয়েছে, এটাই আমাদের মেইন কনসার্ন। এবং ৩,২০০ পুলিশ হত্যা, আমাদের ছাত্র সমাজ, যুব সমাজকে তারা হত্যা করেছে ৫ই আগস্টে। এরা তো আমাদের সন্তান, এবং যাদেরকে তারা ভুল বুঝিয়ে নিয়ে এসেছিল তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বুঝতে পেরেছে। এখন বাংলাদেশ জঙ্গিদের হাতে দখলদারিত্ব, এবং তারা যা ইচ্ছা তাই কোর্ট তারা চালাচ্ছে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সবই তো তারা চালাচ্ছে, ইউনিভার্সিটি তারা চালাচ্ছে, টিচার তাদের, জাজ তাদের, পুলিশ তাদের, সবই তো জামাত ইসলাম চালাচ্ছে। সো এইটা কিন্তু বাংলাদেশের মানুষের আসল ম্যান্ডেট না, এইটা বাংলাদেশের মানুষের মনের কথা না। এই দখলদারিত্ব থেকে এদেরকে বাংলার মানুষই বিতাড়িত করবে, এবং এদের বিচার বাংলার মাটিতে হবে। এদেরকে ছাড় দেওয়া হবে না, এরা যাতে কোনো বিমানবন্দর ইউজ না করতে পারে। এখন কিন্তু পাহারা দিচ্ছে মানুষ, লুকিয়ে লুকিয়ে পাহারা দিচ্ছে প্রত্যেকটি বিমানবন্দর, প্রত্যেকটি নৌবন্দর, নৌপথ, প্রত্যেকটি স্থল বন্দর পাহারা দিচ্ছে, কোন দিকে যাতে কোনো দিকে তারা যাতে না যেতে পারে, দেশ থেকে না পালাতে পারে। মাস্টারমাইন্ড মাহফুজ লন্ডন, কি প্রোগ্রাম ছিল তার? আপনাদের কি প্রোগ্রাম ছিল তার উদ্দেশ্যে, মাহফুজের জন্য? শুনেন, আমরা এরকম ছোটখাটো এই যে জঙ্গিদের বিষয়ে আওয়ামী লীগ এখানে কোনো কর্মসূচি, আমি যেটা শুনেছি যে আমাদের এই দেশের যারা তরুণ বিবেকবান ছাত্র যুবক, তারাই বোধহয় একটি প্রোগ্রাম দিয়েছেন আগামীকালকে, এবং তাকে যেখানে যাবে সেখানে তারা প্রতিরোধ গড়ে তুলবে, এবং এই দেশকে ধ্বংস করার জন্য তারা তাকে তাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, এবং তাকে যেখানে পাবে তারা আমি যেটা শুনেছি তারা সবাই, বিশেষ করে ছাত্ররা, এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে তারা একটি উদ্যোগ নিয়েছে, আগামীকাল যেখানে সে প্রোগ্রাম করবে সেখানেই তারা যাচ্ছে। তো আমেরিকাতে তো গণধুলাই খেয়েছে আপনারা জানেন। তো এখন জানি না, এখন আমরা একটু অপেক্ষা করি। কিন্তু এই যে আওয়ামী লীগে এত ছোটখাটো বিষয় নিয়ে আমরা এমন কোনো মাথা কামাই না। মাহফুজের মতো পিচ্ছি জঙ্গিদের নিয়ে আমি মনে করি যে আমরা এইগুলা নিয়ে আমরা মাথা কামাই না কোনো সময়। মোহাম্মদ আবু কায়সার নামে একজন লিখছেন আপনার উদ্দেশ্যে, জি, জামাত তো দেশ পরিচালনা করছে, কিন্তু এখন আওয়ামী লীগের পরিকল্পনা কি? নেতৃবৃন্দ দেশে না আসলে কিভাবে জামাতকে হটাবেন? আমি ধন্যবাদ জানাই আবু কায়সার সাহেব। আমি উনার লেখা ডাইরেক্টলি কিছু দেখি বা না দেখলেও আমি শুনি, অত্যন্ত ভালো লেখেন উনি একজন খুবই সচেতন দেশপ্রেমিক মানুষ, এবং উনি কিন্তু যেভাবে উনার লেখনী এবং সত্য কথা তুলে ধরেন, উনি আওয়ামী লীগের সময় বিভিন্ন স্ট্রং সমালোচনা করেছেন এবং এখন করছেন। তা আমি মনে করি যে আমরা অবশ্যই আসবো। আমি আবু কায়সার সাহেবকে আমি আশ্বস্ত করতে চাই, আমরা অবশ্যই আসবো, না আসার কোন কারণে। কিন্তু আপনি জানেন এবং আপনি বুঝেন, আপনি একজন শিক্ষিত মানুষ, কিভাবে 5ই আগস্টে আমাদের নেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ সবাইকে হত্যা করতে চেয়েছিল, আমাদের বাড়িঘরে হামলা করেছে। আমি আপনাকে একটি ওয়াদা দিতে চাই, যখনই পরবর্তীত পরিস্থিতিতে আমরা 9-10 ঘন্টার ভিতরে, 4-5 ঘন্টার ভিতরে সবাইকে দেশে পাবেন। একটু খালি অপেক্ষা করেন, আমরা দূরে নাই। এখন যেহেতু ডিজিটাল যুগ, যেগুলো সময় 4-5 ঘন্টার নোটিশে আপনারা সবাই দেশে চলে যাবেন। আমি আমার অবস্থান বলি, আমার লাগবে 10 ঘন্টা। আমার সাথে আমাদের অনেক বন্ধুরা আছেন যারা আমরা লন্ডনে আছি, আমরা অবশ্যই 10 ঘন্টার ভিতরে সিলেটে আমাদের পাবেন, যেহেতু আমরা সিলেট অঞ্চলের নেতা। অবশ্যই যাব, এটা আমাদের মাতৃভূমি, এটা তো ধ্বংস হতে দিতে পারি না। কিন্তু আপনারা জানেন, এটা ক্লিয়ার বলতে হয়, আমাদেরকে হত্যা করতে চেয়েছিল, আমাদের বাড়ি ঘরে আগুন দিয়েছে, যে কারণে আমরা স্থান পরিবর্তন করেছি। অনেকে বলেন আমরা পালিয়ে এসেছি, নো, আমরা স্থান পরিবর্তন করেছি। দিস ইজ এ কৌশল। কি আপনারা তো কেউ চান না, বা কেউ বিবেকবান মানুষ চান না যে আমাদেরকে তারা হত্যা করবে, কারণ তাদের কাছে অস্ত্র ছিল। তখন দেশকে তারা দখল করে ফেলছে, জঙ্গিরা যেহেতু দখল করে ফেলছে, যে কারণে আমরা স্থান পরিবর্তন করেছি। ইনশাল্লাহ বাংলার মাটিতে আমরা তাদেরকে মোকাবেলা করবো। ঢাকায় খুব বড় বড় মিছিল হচ্ছে,
আপনার কি প্রতিক্রিয়া মিছিলগুলো দেখলে? কি শুনেন, এগুলো প্রতিক্রিয়া বড় হবে? মিছিল, শুনেন যেগুলা হচ্ছে, আমি অভিনন্দন জানাই দেশবাসীকে এবং আমাদের দলীয় নেতাকর্মী যারা জীবনের ঝুঁকি নিয়ে মব জাস্টিসের ভিতর দিয়েই পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য বাহিনীর যে নির্যাতন, কোর্টে যে নির্যাতন, আপনার সাংবাদিকদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই। আপনারা দেখছেন তো, আমি বলতে চাই তারপরেও যারা জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় নেমে পড়ছেন, আরো সামনে চমক দেখবেন। লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের মিছিল ঢাকা শহরে দেখবেন। মানুষ জেগে উঠবে, আর মানুষ যখন জেগে উঠবে তখন তারা দরজা পাবে না, দরজা খুঁজে পাবে না, পালানোর পথ আপনার পাবে না। আপনার আপনার নির্বাচনী শহরে কি মিছিল হচ্ছে? হ্যাঁ, আমাদের কয়েকটি মিছিল হয়েছে, আরো সামনে মিছিল আছে। যদিও আমাদের বাড়ি বাড়ি গিয়ে তারা এবং অনেক ছেলে মেয়েকে গ্রেফতার করেছে, অনেকের বাড়িতে হামলা করেছে। গত একটি মিছিল হয়েছিল, এদিন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের 3-4জন নেতা ছাত্রলীগের নেতৃবৃন্দের বাড়িতে হামলা করেছে, আমার বাড়িতেও আগুন দিয়েছে। তো তারা মনে করছে যে আগুন দিলে, হামলা করলে বোধহয় আমরা থেমে যাব। আমাদের দেশপ্রেমিক জনতা, যারা গণতান্ত্রিক সংগ্রামে যারা অকুতোভয় সৈনিক, তারা থেমে যাবে। নো, আরো তারা বেগবান হচ্ছে। গতকালকে একটি ছেলের রক কাটে দিয়েছে পায়ের, আপনি দেখেছেন সিলেটে। এইটা তো পুরনো অভ্যাস, সেটা আবার নতুন করে আসছে কিন্তু। আমি আপনার এই আবু কাসের সাহেব সহ যারা দেশপ্রেমিক সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, আমি আপনাদের বিবেককে, আমি জানি আপনারা বিবেকবান মানুষ, আপনারা সবসময় আপনারা এটা নিয়ে কাজ করছেন, দেশ নিয়ে চিন্তা করেন, দেশকে সাপোর্ট করেন। আমি মনে করি আমাদের রাজনৈতিক ভুল ত্রুটি আছেই। আমি বলবো না যে আমরা কোনো ভুল করি নাই, আমরা অবশ্যই আমাদের গত 15 বছর 16 বছর মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন, দেশ যখন আপনি একটি রাষ্ট্র চালালে কিছু ভুল ত্রুটি হবে, এইটা অবশ্যই আমরা এগ্রি করি। কিন্তু এই দেশ তো একটি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এত খারাপ ছিল না। আপনি দেখেন যে মেট্রো রেল, আপনার এলিভেটেড এক্সপ্রেস, থার্ড টার্মিনাল, তারপরে আপনার যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ শিক্ষা, বাসস্থান, সব ক্ষেত্রেই যে উন্নয়ন হয়েছিল। তারা নির্বাচন নিয়ে প্রশ্ন করে। নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া, সেই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে নির্বাচন হয়েছে, বারবার তাদেরকে অনুরোধ করার পরে তারা আসে নাই। তাহলে কি দেশের নির্বাচন বন্ধ হয়ে যাবে? না, নির্বাচন তার টাইমেই হয়েছে। গণতান্ত্রিক পরিবেশ ছিল, যদিও কিছু কোয়েকশন ছিল, আমি অস্বীকার করব না, কিন্তু দেশের সংবিধান রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, দেশের কন্টিনিউশনের জন্য, দেশের ডেভেলপমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদেরকে আপনারা নির্বাচনে আনতে পারতেন না, আর তারা আপনারা যে নির্বাচনে আসতে না পারেন এর জন্য আইন কানুন করে তারা। শুনেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই, এটা পরিষ্কার, মানে লাউড এন্ড ক্লিয়ার, যে আওয়ামী লীগকে বাদ দিয়ে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন, যদিও তাদের কোনো বৈধতা নেই, তারা অবৈধ, ডক্টর ইউনূস এবং তার রেজিম অবৈধ, তারপরে বলতে চাই তারা এই নির্বাচন করতে হবে, এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, লাউড এন্ড ক্লিয়ার। রণজন চৌধুরী, আপনি একটা কথা বলেছেন, শেখ হাসিনা যেদিন দেশে আসবেন 10 কোটি মানুষ যাবে বিমানবন্দরে। জায়গা হবে কিভাবে 10 কোটি মানুষ? শুনেন, মানুষ সবাই তো আর এয়ারপোর্টে আসবে না, যার যার অবস্থান থেকে রাস্তাঘাট ব্লক করে দিবে। আপনি 111-এর কথা মনে পড়েন, যখন সেনাবাহিনী পুরো ব্লক করে দিয়েছিল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু রাস্তার একবারে সুধাসদন পর্যন্ত সারা ঢাকা বন্ধ হয়ে গিয়েছিল। আমি প্রত্যক্ষ সাক্ষী ছিলাম, আপনারা তো ছিলেনই। এবার আরো অনেক গুণ বেশি হবে, এটা আমি বিশ্বাস করি। দেখেন, আপনারা পরে বলতে পারেন যে আমার কথাটা একটু বেশি হয়ে গিয়েছে। সেই সময় আপনারা অনেকে নেত্রীর সাথে এসেছিলেন এবং সিলেটে এসে আসার পরে আপনাদের গ্রেফতার করা হয়েছে। 40 জনকে গ্রেফতার করা হয়েছিল। আমাদের নেতা সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর বাসার থেকে, আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সৈয়দ আবুল কাশেম, এম.এ. রহিম সিআইপি, জলক পাল, লন্ডন থেকে অনেকেই গিয়েছিলেন, তারা গ্রেফতার হয়েছিলেন। কিন্তু পরবর্তী আমাদের সুলতান মাহমুদ শরীফ, আমাদের প্রয়াত নেতা, উনি যদিও সেখানে ছিলেন, আবুল হাশেম সাহেব, আমাদের ফারুক চৌধুরী সাহেব নাই, উনিও গ্রেফতার হয়েছিলেন, অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, শফিউল আলম চৌধুরী নাদেল,
অনেক নেতৃবৃন্দ, আজাদুর রহমান আজাদ গ্রেপ্তার আপনাদের হয়েছিলেন। খুব বড় একটা ক্ষতি হয়ে গেল। আপনাদের খুব প্রবীণ একজন নেতা, সিনিয়র নেতা সুলতান ভাই যে মারা গেলেন। হ্যাঁ, খুব সুলতান বড়- মাহমুদ শরীফ আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। উনি যুবলীগের প্রতিষ্ঠাতা ছিলেন, আমাদের বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানারও অত্যন্ত বিশ্বস্ত একজন সহকর্মী ছিলেন। উনি আমাদেরকে অত্যন্ত স্নেহ করতেন। আমরা ছোট্ট থেকে, আমি যখন আর্লি লাইফে লন্ডনে আসলাম ছাত্রলীগের কর্মী হিসাবে, ওনার সাথে আমরা কাজ করেছি। আমি যুবলীগের লন্ডন সিটি সেক্রেটারি ছিলাম, যুক্তরাজ্য যুবলীগের সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, তারপরে সেন্ট্রাল কমিটিতে কাজ করেছি অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক আমাদের প্রিয় নেতা এবং মির্জা আজম সাহেবের নেতৃত্বে। তো আমি দেখেছি উনি কিভাবে সংগঠনকে, এবং অত্যন্ত অভিজ্ঞ একজন সংগঠক ছিলেন, একজন সাদা মনের সৎ নিষ্ঠাবান নেতা ছিলেন। উনি উনার বিদায়ে উনি পরপারে চলে গিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করি সবাই উনার জন্য দোয়া করেন। সামনে 6 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী উনার একটি বিশাল শোকসভায় বক্তব্য রাখবেন লন্ডনে আওয়ামী লীগের উদ্যোগে। তো আসলে সবাইকে যেতে হবে। উনি 84 বছর বয়সে উনি চলে গিয়েছেন। 2 মেয়ে, বাবি আগেই উনি পরপারে চলে গিয়েছিলেন। বাবি একজন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত একজন মহিলা বিদেশিনী, তারপরেও কিন্তু উনি এই মহান মুক্তিযুদ্ধে কাজ করেছেন। পরবর্তী একজন শিক্ষাবিদ ছিলেন, ডিপটি হেড টিচার ছিলেন একটা স্কুলের। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিছু শিক্ষকতা করেছেন, একজন ভালো মানুষ ছিলেন। দুজনে চলে গিয়েছেন, ওনাদের বিদায়ের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমি বিশ্বাস করি যে উনার যে অবদান পার্টির প্রতি, এই যুক্তরাজ্যের মানুষের প্রতি, কমিউনিটির প্রতি, উনি বরিশালের মানুষ ছিলেন। আমি সিলেটের একজন মানুষ হিসাবে আমি অত্যন্ত ওনাকে সম্মান করি এবং এই কমিউনিটিতে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সেন্টার এবং আমাদের কমিউনিটির প্রত্যেকটা ক্ষেত্রেই উনার একটি বিশাল অবদান ছিল। উনি সবসময় বিবিসি কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছে, জয় এবং পুতুল আসছেন রাজনীতিতে। আপনাদের কাছে খবর কি আছে এ ব্যাপারে? এই বিষয়টা আমি আসলে ওনারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দুজন যোগ্য সন্তান। বিশ্বের বিভিন্ন জায়গায় খুব ভালো জায়গায় ওনারা কাজ করছেন, সসম্মানে কাজ করছেন। ওনারা দেশপ্রেমিক, উচ্চ শিক্ষিত একটি রাজনৈতিক পরিবারের সন্তান। তো বিষয়টা হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। উনি এখনো দলের ভেরি অ্যাক্টিভলি কাজ করছেন। উনি কাজ করছেন যে দল এবং নেত্রী যখন, আপনি জানেন আওয়ামী লীগ একটি বিশাল গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। এই রাজনৈতিক সংগঠন একটি প্রক্রিয়ার মধ্য দিয়েই সবসময় হয়। জননেত্রী শেখ হাসিনা যখন 81 সালে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সভানেত্রী হয়েছেন, উনি কিন্তু কাউন্সিলের মাধ্যমে হয়েছেন। এবং কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। তো আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা উনি সুস্থ আছেন, উনি এখনো কাজ করছেন, দলের জন্য কাজ করছেন এবং উনি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। এখন 17 ঘন্টা উনি কাজ করেন, আমরা কিন্তু 10 ঘন্টা করতে পারি না, 12 ঘন্টা করলে টায়ার্ড হয়ে যায়। উনি কিন্তু টায়ার্ড হন না, উনি কাজ করছেন। ইনশাল্লাহ তার পরবর্তী সময়ে উনি যে সিদ্ধান্ত নেবেন বা দল যে সিদ্ধান্ত নেবে, এটা আমাদের অপেক্ষা করতে হবে। এই বিষয়টা আমি ব্যক্তিগতভাবে আমার নলেজে কিছু নাই এই বিষয়ে। আমরা খুব অবাক হয়ে যাই আনোয়ারুজ্জামান চৌধুরী, এই যে আমরা যখন আপনাদের দলের খুব গ্রাসরুট লেভেলের ছেলে মেয়েদের সাথে আমরা কথা বলি, তো অবাক হয়ে যাই তারা সরাসরি শেখ হাসিনার সাথে কানেক্টেড। শেখ হাসিনা তাদেরকে ফোন করেন, তাদের সাথে কথা বলেন, মেসেজের উত্তর দেন। অবাক হয়ে যায়। কেউ বলে আমার সাথে 4 বার কথা হয়েছে, কেউ বলে আমার সাথে 5 বার কথা হয়েছে। এই যে ঢাকার মিছিল শুরুর আগে ছেলেদের সাথে কথা হয়, মিছিল শেষে কথা হয়, উনি সবাইকে সাবধান করেন, তোমরা যে নিরাপদ থাকো। অবাক হয়ে যায় এটা। 24/7 আগে প্রাইম মিনিস্টার ছিলেন, 24/7 লিডার আপনার। আমরা শেষ করবো। উনি কিন্তু প্রত্যেকটি তৃণমূলের কর্মীদের সাথে কথা বলছেন,
প্রত্যেক মানে জেলা উপজেলা অলরেডি জেলা শেষ, উনি কাজ করছেন, প্রত্যেক কনস্টিটিউয়েন্সি বেঁচে কাজ করছেন। এটা অবাক হওয়ার মতো। মানে আমাকেও আপনার মতো অনেক কর্মীরা বলে যখন যে নেত্রীর সাথে আজকে কথা বললাম, প্রধানমন্ত্রীর সাথে কথা বলছি, তো আমি নিজেও মানে একটু গাবিয়ে যাই যে ওনার নাম্বার কিভাবে, ও বলে যে আমি নেত্রীর সাথে আজকে 10 মিনিট কথা বলেছি, কেউ বলে 12 মিনিট কথা বলেছি। এটা সত্য ঘটনা। উনি বঙ্গবন্ধুর কন্যা। আমরা অনেক সময় আমাদেরকে নিজেকে অনেকটা এই যে আমাদের ধরেন পতনের, আমরা পতন বলতে এটা বলবো না, যে আমাদের যে বিভিন্ন উইকনেস, এই উইকনেসের মধ্যে আমরা কিন্তু অনেকেই আমাদের দলীয়, আমরা যারা আমরা বিভিন্ন পোস্টে ছিলাম, বিভিন্ন দায়িত্বে ছিলাম, আমরা কিন্তু মানুষের সাথে আচরণ, কথাবার্তায় আমরা অনেকটা গ্যাপ করেছিলাম। আমরা মানুষকে কিছুটা সবসময় সম্মান দিতে চেষ্টা করি নাই। বঙ্গবন্ধুর কন্যাদের আমি দেখেছি, আমার সৌভাগ্য হয়েছে, যদিও আমি কোনো সময় এগুলো বলতে চাই না বিভিন্ন জায়গায়, ওনারা মানুষকে যেভাবে, আমি বঙ্গবন্ধুকে দেখি নাই, আমি বঙ্গবন্ধুর 2 কন্যা, এই পরিবারের অন্যান্য সদস্যদেরকে দেখেছি, তারা যেভাবে মানুষকে সম্মান করেন, নেতা কর্মীদেরকে স্নেহ মমতা দিয়ে করেন, সালাম দিলে আলেকলন, না হলে ইশারা দিয়ে কথা বলেন, কিন্তু আমরা অনেক সময় এটা করি না, আমরা দেখেও শিখি নাই। এজন্য উনি এই বিশ্বের যে কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা, জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনি কিন্তু বিশ্বের মানচিত্রে যদি আপনি 10 জন নেতা বাইর করেন, উনি কিন্তু একজন। তো এই দেশের মানুষ আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আজকে যে প্রোপাগান্ডা করছে, আজকে দেখেন ওনার পূবালী ব্যাংকের যে লকার খুলে কি পেয়েছে, সেম কথা বঙ্গবন্ধুর 32 নম্বর নিয়ে কথা বলছিল 75 সালে, বঙ্গবন্ধুর এনে বিদেশে বলেছিল, তো কোনো কিছু তারা বাইর করতে পারে নাই। এই যে প্রোপাগান্ডা মিডিয়াতে, ফেসবুকে, এগুলো মনোবলটা তারা ধ্বংস করতে চায়, মানুষের মনোবল, মানুষকে ডাইভার্ট করতে চায়। মানুষ তো এগুলো বিশ্বাস করে না। না হলে রিক্সা পুলার থেকে শুরু করে, সিএনজি ড্রাইভার থেকে শুরু করে, শ্রমিক মেহনতি মানুষ, 100 বছরের বৃদ্ধা মহিলা, তারপরে পুরুষ, গ্রাম বাংলার মানুষ আজকে বলে আমরা শেখ হাসিনাতেই আমাদের রাস্তা, আমরা শেখ হাসিনাকে চাই, আমাদের শেখ হাসিনাকে তোমরা এনে দাও। মসজিদ মসজিদে আজকে মানুষ প্রার্থনা করছে যে আমরা শেখ হাসিনাকে আমরা চাই, আমাদের এই অবস্থা শেখ হাসিনা থাকলে হতো না। আজকে এত লোক হত্যা, খুন হয়েছে, ডেইলি মানুষ হত্যা হচ্ছে, রেপ, ডাকাতি, চুরি, নির্যাতন, নিপীড়ন, এটা কিন্তু বাংলাদেশে হতো না। আমাদের শেখ হাসিনার সময়ই আমরা ভালো ছিলাম। এটা আমি কিন্তু বানায়া বলতেছি না, বাড়িও বলতেছি না। এখানে আপনারা যারা আমার কথা শুনছেন, আপনারা নিজে হয়তো এটা এগ্রি করবেন। আমি হয়তো আমি খুব ভালো কথা বলতে পারি না, সুন্দরভাবে বলতে পারি না, কিন্তু আমার যেগুলো আমি বলছি আমার মনের কথা, এটাই কিন্তু আপনারা অ্যাটলিস্ট 95% সত্য পাবেন। 95% চৌধুরী, আমরা শেষ করব। আপনি আপনার এলাকার মানুষ, আপনার নেতা কর্মীদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, এই সুযোগে আপনি বলতে পারেন, আমরা শেষ করব। আমি ধন্যবাদ জানাই ফজলুল বারী ভাই আপনাকে, এবং এই মুহূর্তে যারা দর্শক মন্ডলী আছেন সবাইকে আমি, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের ভুল করাটাই স্বাভাবিক, আমরা ভুল করতেই পারি। তো আমরা যারা রাজনীতি করি, মানুষের সাথেই রাজনীতি করি, মানুষই তো আমাদের সবকিছু, জনগণই আমাদের সবকিছু। আমি বৃহত্তর সিলেটের একজন সন্তান হিসাবে, আপনার ওই অঞ্চলের একজন সন্তান হিসাবে, বিশেষ করে সিলেটের নির্বাচিত মেয়র হয়েছিলাম আমি, বেশি দিন ছিলাম না, 9 মাসের মতো। এই অবৈধ সরকার আমাদেরকে এক কলমের কুচায় আমাদেরকে বাদ দিয়ে দিয়েছে, যদিও এটি অবৈধ, এই অবৈধ রেজিম অবৈধভাবে এটা করেছে। ইনশাল্লাহ এটা আমরা অবশ্যই ভবিষ্যতে এটা আমরা এটা প্রটেস্ট করব। এখন তো সুযোগ নাই, কারণ এই অবৈধ সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই, কিন্তু জনগণের কাছে আছে। যে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি সিলেটবাসীকে, হযরত শাহজালাল শাহপরানের পুণ্যভূমি সিলেটবাসীকে আমি সংগ্রামী সালাম আদাব জানাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সন্তান হিসাবে, আপনাদের এই মাটির সন্তান হিসাবে আমি কথা দিচ্ছি, আপনাদের পাশে অতীতে যেভাবে ছিলাম আজকেও আছি, আগামী দিনে আমার জীবন দিয়ে হলেও আপনারা আমাকে যে সম্মানিত করেছেন, জাতির পিতার কন্যা, আমাকে নমিনেশন দিয়েছিলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। কালকেই উনি আসছেন, মিস্টার মাহফুজ আলম, যাকে বর্তমান এই জবরদখলকারী রেজিমের যিনি প্রধান, ডক্টর মোহাম্মদ ইউনূস, আমেরিকাতে ক্লিন্টন ফাউন্ডেশনে পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন যে উনি হি ইজ দি মাস্টার প্ল্যান, মেডিকুলাস ডিজাইন যে মাস্টার প্ল্যান তারা করেছিল, 3200 পুলিশকে হত্যা করেছিল, স্নাইপার দিয়ে তরুণ সমাজ, ছাত্র সমাজকে হত্যা করেছিল।
আন্দোলনকে বেগমান করার জন্য। হাসিবুর রহমান করে একটা ইয়াং ছেলে, আপনারা দেখেছিলেন যে মেট্রো রেলে আগুন দিলে, পুলিশ স্টেশনে আগুন দিলে এবং মানুষের বাড়ি ঘরে হামলা করলে, জানমালের ক্ষতি না করলে আন্দোলনকে বেগমান করা যায় না। এটা কিন্তু অবশ্যই আমরা আগের থেকে শুনে আসছিলাম যে আন্দোলন জমাতে হলে লাশের প্রয়োজন, যেটা এইটা ডক্টর ইউনূসের যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান এবং এই যে ইয়াং যে জঙ্গি গোষ্ঠী যারা দে আর ট্রেন বাই মানে ডিপ স্টেট, এবং তারা সেখান থেকে যে 29 মিলিয়ন পাউন্ড, এবং আমাদের যে সিলেটের যে এখন নতুন পরিচয়ে যিনি পরিচিত হয়েছেন যে পাথর রানী হিসাবে, উনি আমাদের সিলেট, বৃহত্তর সিলেটে ওনার বাড়ি শিক্ষিত, কথা বলতে শুনতে বলেন, সুন্দর কথা বলেন, কিন্তু উনি যে 5,000 কোটি টাকার পাথর উনি আর ওনার স্বামী খেয়ে ফেললেন, এটা দেখে আজকে বিশ্ববাসী হতবাক, বাঙালিরা হতবাক। আমি নিজেও বিশ্বাস করতে পারি না এরকম একটি সুন্দর, উনি আনায় বিনায় কথা বলে, উনি লেখাপড়া জানে, যদিও ওনার পিতা একজন কুখ্যাত রাজাকার ছিলেন, তারপরেও মানুষ তাকে অনেকটা ভালোই জানতো বিভিন্ন সময়। কিন্তু ওনার যে 5ই আগস্টের পরবর্তী সময় যে এই মেডিকুলাস ডিজাইন এর মাধ্যমে দুজন ব্যক্তি, উনি এবং আরেকজন মিলে 29 মিলিয়ন ইউএসডি তারা আনলেন, এনে এই টাকাকে ডিস্ট্রিবিউট করে বাংলাদেশের মতো একটি সুন্দর আপকামিং কন্ট্রি, যে দেশকে আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, আমাদের মান সম্মান ইজ্জত বাড়াচ্ছিলেন, এই দেশকে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন, সেই দেশকে তারা ধ্বংস করে দিল এবং সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে। তারপরে আপনার আরাকানের সাথে যে মানবিক করিডোর, এই করিডোরও তারা দিয়ে দিয়েছে, এবং আরো কত কিছু 25টা বিমান কেনার জন্য তারা চুক্তি করেছে। আপনি দেখেন একজন উপদেষ্টা বশির আহমদ, উনি ব্যবসায়ী লোক, উনি কিন্তু উপদেষ্টা আছে, বাণিজ্য উপদেষ্টা, তারপরে সে বিমানের চেয়ারম্যান হচ্ছে কেন? এই যে কমিশন, এই যে 25টা বিমান কেনার যে কমিশন, এইটাকে ডক্টর ইউনূস এবং তাদের উপদেষ্টাদের মধ্যে ডিস্ট্রিবিউশন ডক্টর বশির আহমদকে ডক্টর ইউনূস দায়িত্ব দিয়েছেন। আরেকটি কথা আমি বলি যে গ্রামীণ ব্যাংকে 7,000 কোটি টাকা জমা ছিল গ্রামীণ ফোনে, এই 7,000 কোটি টাকা যাতে পাচার করতে পারে, নিয়ে যেতে পারে বিদেশে, এখানে একটি ক্লোজ দিয়েছে যে এগুলা ফার্দার ইনভেস্ট ফরেনে করা যাবে, এই করে পাচার করছে ডক্টর ইউনূস। 600 কোটি টাকা তো আপনারা জানেন, এবং ম্যান পাওয়ারের বিজনেসের কথা জানেন। এবং এই মুহূর্তে যে বাংলাদেশে যে খেলায় মেতে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি আমাদের প্রাচ্যের অক্সফোর্ড, আমাদের হৃৎপিণ্ড, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে নিয়ে তারা যে তামাশা করেছে, এই মেডিকুলাস ডিজাইন করে সেখানে কারচুপির মাধ্যমে যে নির্বাচন তারা করেছে, আজকে ডাকসুতে করেছে। বিএনপি তো একটা নির্বুদ্ধ দল, তাদের নেতারা যেভাবে কথা বলে, তারা যেভাবে প্রকাশ করে, এবং তারা অনেক স্মার্ট মনে করে, কিন্তু এই যে জামাত এবং তাদের যারা প্রভু, তাদের কাছে যে তারা এরকম মানে হারবে এই তাদের পলিসির কাছে, এটা কিন্তু কেউ বিশ্বাস করতে পারে না। কিভাবে দেখেন যে আগামী নির্বাচন এরকমই তারা জোর করে করবে, এবং কিভাবে তারা কারচুপি, তারপরে মেডিকুলাস ডিজাইন করে তারা কিভাবে, আপনি 80% ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুট কাস্ট হয়েছে। বাড়ি ভাই, আপনি তো একজন খুবই অভিজ্ঞতা সম্পন্ন প্রাজ্ঞ জার্নালিস্ট, আপনার সারা দেশে আপনি দেখেন 52-53% বেশি বুট কাস্ট হওয়ার কথা না, তারা বলেছে 30,000 বুট কাস্ট হয়েছে। 30,000 বুট যদি কাস্ট হয়, তাহলে 30,000 ছেলে মেয়ে সেখানে গিয়ে বুট দিয়েছে, তাহলে ছাত্রলীগের যে হাজার হাজার নেতা কর্মী যারা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না গত 1 বছর ধরে, তারা তো সেখানে যায় নাই। তাহলে এই বুটকে তারা 20% থেকে 25% বুট তারা আগেই এই শিবিরের যারা প্যানেলে তারা মেরে রেখেছিল, যে কারণে তাদের যে ডিফারেন্স আপনি যদি দেখেন, এটা নির্বুদ্ধরা না বুঝতে পারলেও কিন্তু একটি সাধারণ গ্রামের ছেলে, অনেক গ্রামের ছেলে মেয়ে আমাকে বলছে এটা তো সম্ভব না যে 30,000 ছেলে মেয়ে একটা বিশ্ববিদ্যালয়ে তা যদি যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়, তাহলে তিল পারানোর কোনো থাকবে না, জায়গা থাকবে না। এই অবস্থায় এরকম তো কোনো পরিবেশ দেখা যায় না সেখানে। এটা আগের রাত্রেই এই যে জামাতের যে বিসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সময় রুকন,
এবং বিদেশে জামাতের প্রতিষ্ঠাতা লন্ডনে নিয়াজ মোহাম্মদ, যে উনি কিভাবে এবং তার যে কথাবার্তা, উনি আগের দিনও বলেছে আমার কাছে বিশ্বস্ত সূত্রে আমি জানি যে উনি বলেছে যে আমার জীবন গেলেও আমি শিবিরকে সেখানে প্রতিষ্ঠিত করে যাব, কারণ এইটা আমার কমিটমেন্ট। তো এই কারণেই এবং জামাতি সব টিচারদেরকে সেখানে নির্বাচনের দায়িত্ব দিয়ে তারা এই ডিজাইন করেছে। মানে সব কথা শেষ কথা, জাতির পিতার সুযোগ্য কন্যা, বাংলার সফল প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, যাকে জোর করে 5ই আগস্ট হত্যা করতে চেয়েছিল ডক্টর ইউনূস, এই বর্তমান রেজিম এবং জঙ্গিরা, উনি কিন্তু আগেও বলেছিলেন যে তারা সেন্ট মার্টিন চায়, তারা আপনার করিডোর চায়, তারা বাংলাদেশকে বিক্রির জন্য উনাকে বারবার প্রস্তাব দিয়ে উনি রাজি হন নাই। উনি দেশপ্রেমী, উনি বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধু আমাদেরকে দেশ দিয়েছেন, ভূখণ্ড স্বাধীনতা দিয়েছেন। বঙ্গবন্ধুর কন্যার দায়িত্ব ছিল দেশ রক্ষা। উনি উনার জীবনের বিনিময়েও এই দেশকে রক্ষা করেছেন, এই দেশকে রক্ষা করতে চেয়েছেন। যদিও 5ই আগস্টে উনাকে স্থান পরিবর্তন করতে হয়েছে, উনাকে জোর করে তারা পাঠিয়ে দিয়েছে।